রিমান্ডে বেরিয়ে আসছে শাহিদের নানা অপকর্ম। রিজেন্ট জেকেজি কাণ্ডে যাদেরই নাম আসবে তাদেরকেই জিজ্ঞাসাবাদ। শনাক্ত 2 লাখ ছাড়ালো আরো 34 মৃত্যু, সুস্থতার হার 50.49। এপ্রিল থেকে সংক্রমণের চতুর্থ পর্বে বাংলাদেশ, বর্তমানে আক্রান্তের চেয়ে সুস্থ বেশি, কমেছে পরীক্ষা। ভেজাল ও নকল ওষুধ বিক্রি, রাজধানীতে র্যাবের অভিযানে জেল জরিমানা। মধ্যাঞ্চলে বাড়ছে বন্যা, কমছে উত্তরে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদে, সাথে আছি আমি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সংবাদে আরও থাকছে, মাদিবার জন্মদিনে বিশ্বজুড়ে ম্যান্ডেলা দিবস উদযাপন, শ্রদ্ধা ভালোবাসার স্মরণ। রিজেন্ট চেয়ারম্যান শাহেদ ও জেকেজি চেয়ারম্যান ডাক্তার সাবরিনা রিমান্ডে যাদের নাম বলবে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করবে ডিবি। অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন জানিয়েছেন, রিজেন্টের শাহিদ করিম শুধু স্বাস্থ্য খাতে নয়, শিক্ষা অধিদপ্তর সহ বিভিন্ন সরকারি দপ্তরে ব্যবসার নামে প্রতারণা করেছেন। বিস্তারিত আহমেদ বাবুর রিপোর্টে। প্রতারণা সহ অর্ধশতাধিক মামলায় গেল বৃহস্পতিবার থেকে রিজেন্ট চেয়ারম্যান শাহিদ করিমকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে ডিবি পুলিশ। শাহিদের অপকর্মের শেষ নেই, জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসছে নানা তথ্য। দুপুরে ডিএমপিতে ডিবির অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন জানান, স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন সামগ্রী সরবরাহ করেছে প্রতারক শাহিদ। শাহিদ কিন্তু শুধু স্বাস্থ্য খাতে না, প্রোটেক্টিভ গিয়ার, পিপিই টিপি এই সমস্ত বিষয়ে প্রতারণা করেছে। তারপরে শিক্ষাক্ষেত্রেও তার কিছু প্রতারণার তথ্য পাচ্ছি। আলবার্ট গ্লোবাল ফ্যাক্টরিজ, যেটার আসলে বাস্তবে কোনো অস্তিত্ব নাই। পিপিই দিয়েছে প্রায় 50,000, মাস্ক দিয়েছে 1 লাখ, ডেড বডির ব্যাগ সেগুলো দিয়েছে 20,000। সরকারিভাবে উনি সাপ্লাই করেছে। এগুলি মানসম্মত না হওয়ার ফলে আমাদের ধারণা যে প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্যকর্মী যারা আক্রান্ত হয়েছে, যে স্ট্যান্ডার্ড মেনটেন করার কথা ছিল, সেই স্ট্যান্ডার্ড যদি মেনটেন করে না থাকে, সেগুলো অপরাধের অংশ হিসেবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। জেকেজি চেয়ারম্যান ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের বরখাস্ত চিকিৎসক ডাক্তার সাবরিনার 3 দিনের রিমান্ড শেষে নতুন করে আরও 2 দিন রিমান্ড চলছে। প্রতারণার বিষয়ে আরও কারো নাম আসলে তদন্তের প্রয়োজনে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করবে ডিবি। তদন্ত করে যদি এখানে অনিয়ম পাই, সেই বিষয়গুলো আমরা ক্রিমিনাল অফেন্সগুলোকে ক্রিমিনাল রেকর্ডে নিয়ে আসবো। আর যেগুলি অনিয়ম ডিপার্টমেন্টালি দেখার কথা, সেগুলো লিখিতভাবে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অধিদপ্তরকে জানাবো। তদন্তের জন্য যারা সংশ্লিষ্ট তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ অবশ্যই করব। কোভিড টেস্টের নামে ভুয়া রিপোর্ট দেওয়া সহ স্বাস্থ্য অধিদপ্তরে প্রভাব খাটিয়ে বিভিন্ন কাজ বাগিয়ে নেওয়ার অভিযোগ আছে ডাক্তার সাবরিনার বিরুদ্ধে। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। করোনা আক্রান্তের সংখ্যা 2 লাখ ছাড়ল। সংক্রমণের 133তম দিনে এসে শনাক্তের সংখ্যা 2,02,066 জন। 24 ঘন্টায় মারা গেছে 34 জন। পুরুষদের মধ্যে মৃত্যুর হার সবচেয়ে বেশি। শনাক্ত বিবেচনায় মৃত্যু হার 1.28%। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। কোভিড বিষয়ক নিয়মিত স্বাস্থ্য বুলেটিনের শুরুতেই করোনা পরিস্থিতিতে সেবাদানকারী সকলের মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে নানা পরামর্শ তুলে ধরেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, বন্ধু ও সহকর্মীদের সাথে সামাজিক যোগাযোগের মাধ্যমে যোগাযোগ রাখুন। তবে এক্ষেত্রে অবশ্যই নির্দিষ্ট সময় মেনে চলুন। নিজ নিজ ধর্মের চর্চা করুন। সুবিনোদন যেমন বই পড়া, গান শোনা, ছবি দেখা, বাগান করা ইত্যাদি বিষয়ে সময় দিন এবং মন উৎফুল্ল রাখুন। পরে জানানো হয়, দেশে 24 ঘন্টায় 10,923টি নমুনা পরীক্ষায় আক্রান্ত শনাক্ত 2,709 জন, মারা গেছে 34 জন, নতুন 1,373 জন সহ সুস্থ হয়েছে 1,10,098 জন। লক্ষণ উপসর্গ দেখা দিলেই করোনা পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয় স্বাস্থ্য বুলেটিন থেকে। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 34 জন,
এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 2581 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.28%। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন পুরুষ 2040 জন এবং নারী 541 জন। ঢাকা বিভাগে 14 জন, খুলনা 6 জন, রাজশাহী 5 জন, সিলেট 4 জন, চট্টগ্রাম 3 জন, ময়মনসিংহ এবং বরিশাল বিভাগে 1 জন করে। পরীক্ষার বিপরীতে আক্রান্তের হার 19.86%, আর আক্রান্তদের মধ্যে মৃত্যু হার 1.28, সুস্থতার হার 50.49%। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 10,17,674 জনের। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ এখন করোনা সংক্রমণের চতুর্থ পর্বের প্রথম ঢেউ অতিক্রম করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় সংক্রমণ রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পরামর্শ তাদের। গত কয়েকদিনে শনাক্তের চেয়ে সুস্থ মানুষের সংখ্যা বাড়ছে, তবে কিটের সংকট এবং ফি আরোপে পরীক্ষার সংখ্যাও কমেছে বলে জানান বিশেষজ্ঞরা। বিস্তারিত স্মৃতিমণ্ডলের আরেকটি রিপোর্টে। সংক্রমণের 4 মাস পেরিয়েছে, আক্রান্তের সংখ্যা 2 লাখ ছাড়িয়েছে। মৃত্যু 2,581। বর্তমানে রোগীর সংখ্যা 89,387। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, দেশে শনাক্তের চেয়ে সুস্থ মানুষের সংখ্যা বেড়েছে। এ পর্যন্ত সুস্থ 1,10,098 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 54.49%। করোনা পরীক্ষায় ল্যাবের সংখ্যা 80। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 10 লাখের বেশি। যদিও গত কয়েকদিনে কমেছে নমুনা সংগ্রহ ও পরীক্ষার সংখ্যা। ফি আরোপের ফলে পরীক্ষার সংখ্যা কমেছে। কিটের সংখ্যা কমে গিয়েছিল, টেস্টে ফি আরোপ করা হয়েছে এবং যারা মৃদু লক্ষণযুক্ত তাদেরকে একবার টেস্ট করেই 14 দিন পরে তারা করোনা মুক্ত বলে সেই নতুন গাইডলাইন হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী। এসব কারণে টেস্টের সংখ্যা কমেছে। এপ্রিলের মাঝামাঝি সময় থেকেই সংক্রমণের চতুর্থ পর্বে বাংলাদেশ। এই সময়ে কার্যকর ব্যবস্থা না নিলে সংক্রমণ বাড়তেই থাকবে বলে মনে করছেন এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। এখন সংক্রমণের প্রথম ঢেউটা আমরা অতিক্রম করছি, ঢেউ ধীরে ধীরে বাড়ছে, শুরু থেকে অনেক উঁচু হয়েছে এখন ঢেউ। আমরা যদি সংক্রমণ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নিই, এটা চলতেই থাকবে। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। করোনা মহামারীর কঠিন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গুজবের ডালপালা মিলছে। মুরগি থেকে করোনা ছড়ায় কয়েকদিন ধরেই গুজবটি ফেসবুকের নিউজ ফিডে ঘুরে বেড়াচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, মুরগি থেকে করোনা ছড়ায় না। করোনার এই সময়ে মাংস ও ডিম খাওয়ারই পরামর্শ দিলেন তারা। আর গুজবে কান না দেওয়ার আহ্বান প্রাণী সম্পদ মন্ত্রীর। বাকিটা জানাচ্ছেন জেইউ জুবায়ের। করোনার সাথে বিশ্ববাসীর লড়াই, বিশ্বজুড়ে আতঙ্কের পরিবেশ। এ অবস্থার মাঝেই করোনা নিয়েই রটছে গুজব। একদম শুরুতেই গুজব রটেছিল থানকুনি পাতা খেলে করোনা হয় না। এখন আবার নতুন গুজব, মুরগি থেকে করোনা ছড়ায়। এই গুজবটি ঘুরে বেড়াচ্ছে ফেসবুকে। গুজবে বিশ্বাস করে অনেকেই মুরগির মাংস খাওয়া বাদ দিয়ে দিচ্ছেন। এখন ডিমের বাজার 4 টাকা 20 পয়সা আমরা ডিম বিক্রি করতেছি। 6 টাকার উপর আমাদের খরচ পড়তেছে। প্রতি মাসে আমাদের 5 থেকে 7 লক্ষ টাকা প্রতি মাসে আমাদের এখানে ভর্তি করে দিয়ে হচ্ছে। লোক আসতে পারে নাই, মুরগি কিনতে পারে নাই, তার জন্য আমাদেরও বাল বাচ্চা না, খুব কষ্টতে আমরা আছি। এই অবস্থায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী জানালেন, তথ্যটি ভিত্তিহীন। এরকম গুজবে কান না দিতে নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি। নানা রকম অপপ্রচার হচ্ছে, এই অপপ্রচারগুলো সত্য নয়। বাংলাদেশে উৎপাদিত পোলট্রি এবং ডেইরির মাংস যে কোনো মানুষই তার আমিষের চাহিদা মেটাবার জন্য খাবারের নিয়মিত তালিকায় রাখতে পারেন। কোনোভাবে কোনো সংশয়ের প্রয়োজন নেই। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার ABM আব্দুল্লাহ জানান, মুরগি থেকে করোনা ছড়ায় না, বরং মুরগির মাংস ও ডিম পুষ্টি ঘাটতি পূরণ করে। গুজবের দেশ, সুযোগের দেশ। মানুষ অনেক সময় সোশ্যাল মিডিয়াতে ইচ্ছা মতো যা খুশি তাই বলে, যার কোনো সাইন্টিফিক কোনো ভিত্তি নাই। মুরগি থেকে, ডিম থেকে করোনা ছড়ানোর ঝুঁকি বলতে গেলে নাই। সুতরাং জনগণের জন্য অনুরোধ, আপনার অযথা এই মিডিয়াতে দেখে বা যে কোনো পত্রপত্রিক বা টেলিভিশন বা ধরেন যে ফেসবুক এসব দেখে বিভ্রান্ত হবেন না। আপনার মুরগি খেতে পারবেন, ডিমও খেতে। অবশ্য যে কোনো খাবার ভালো করে ধুয়ে সিদ্ধ করে খাওয়ার পরামর্শ এই চিকিৎসকের। মুরগির মাংস যেটা আমরা খাবো ওটা পুষ্টি যোগান তো দিবেই, এটা যেন ভালো করে সুন্দরভাবে যেন আমরা সিদ্ধ করে নিই। এইটা হলো অর্ধ কাঁচা অর্ধ এইসব যেন না, এটা খুব জরুরি। ডিমের ব্যাপারেও একই কথা, ডিম যে কোনো ভাবে খেতে পারেন, তবে হাফ বয়েল করে যেটা খায় এটা না করে ভাজি করে খেলে ভালো হয়। জেইউ জুবায়ের, 21 টেলিভিশন, ঢাকা।
রাজধানীর মিটফোর্ডের নকল ও ভেজাল ওষুধ বিক্রির অপরাধে এক ওষুধ বিক্রেতাকে 2 বছরের কারাদণ্ড এবং 5টি প্রতিষ্ঠানকে 7 লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে মিটফোর্ডে অভিযান চালায় র্যাব ও ওষুধ প্রশাসন অধিদপ্তর। বিস্তারিত মিনালা দিবার রিপোর্টে। গত কয়েকদিন ধরে অনুমোদিত ঔষধ মজুদ ও বিক্রির বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে র্যাব। তারই ধারাবাহিকতায় শনিবার দুপুরে রাজধানীর বাবুবাজার এলাকায় আলিমিয়া চেয়ারম্যান মেডিসিন প্লাজায় অভিযান পরিচালনা করে ওষুধ প্রশাসন অধিদপ্তর ও র্যাব। অভিযানকালে বিপুল পরিমাণ অনুমোদনহীন ঔষধ জব্দ করা হয়। বিক্রেতারা বলছেন তারা কোম্পানির কাছ থেকে এগুলো রেখেছেন, তাই দায়ও ওইসব কোম্পানির। আসলে এটার কাগজপত্র আমার কাছে নাই, উনি একদম দিয়ে টাকাও নেই। হেলথ কেয়ার কোম্পানি ফার্মাসি ওনারা যদি আইনা এটার বলে এখন ওনারা ডিআর নম্বর দেয়নি, এটা আমরা আসলে আমরা বুঝতে পারিনি। এটা হলো কথা। ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন এসব ঔষধ মানবদেহের জন্য ক্ষতিকর। অনুমোদিত ওষুধের পাশাপাশি এসব নকল ভেজাল ঔষধ বিক্রি হচ্ছে। মিজান মেডিকেল এটা হচ্ছে নকল ওষুধ বিক্রি করতেছে বিভিন্ন নামকরা কোম্পানি। বাংলাদেশের ম্যাক্সপ্রো স্কেপের একটা নামকরা গ্যাসের ওষুধ, সেই ওষুধটা সে নকল করছে। আমরা দেখে বুঝতে পারছি যে ভিতরে আপনি দেখেন সে নর্মালি স্টাচ দিয়ে ওটা যেটা আমরা বাংলায় বলে আটা ময়দা দিয়ে দেখেন বানাই বিক্রি করছে। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলছেন একটি চক্র এসব অনুমোদনহীন ঔষধ বাজারজাত করছে। বিক্রেতাদের পাশাপাশি উৎপাদনকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 6টি প্রতিষ্ঠানকে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি, যেখানে অনুমোদনহীন মিসব্র্যান্ডেড নকল ভেজাল ওষুধ পেয়েছি। তার মধ্যে 5টি প্রতিষ্ঠানকে সর্বোচ্চ 7 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আমরা বিপুল পরিমাণ নকল ভেজাল অনুমোদনহীন ওষুধ জব্দ করেছি এবং উক্ত মিজান মেডিকেল হল কিন্তু আমরা সিলগালা করে দিয়েছি। ভেজাল ওষুধ বিক্রি ও বাজারজাতকরণের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। উত্তরাঞ্চলের নদ নদীর পানি কমছে, বাড়ছে মধ্যাঞ্চলে বিভিন্ন স্থানে পানিবন্দী কয়েক লাখ মানুষ। দুর্গত এলাকায় খাদ্য, জ্বালানি ও বিশুদ্ধ পানির সংকট রয়েছে। কোথাও আবার তীব্র হয়েছে ভাঙন। প্রতিনিধিদের সহায়তায় সমর ইসলামের রিপোর্ট। টাঙ্গাইলে প্লাবিত হয়েছে বিস্তৃত চরাঞ্চলের নির্মাঞ্চল। সদর উপজেলার আয়নাপুর বাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভুয়াপুরের অর্জুনা ও গাবসারা ইউনিয়নের গ্রামগুলো। এছাড়া গোপালপুর, কালিহাতী, নাগরপুর ও সদর উপজেলার চরাঞ্চলের গ্রামগুলোতে পানি ঢুকে ঘরবাড়ি ও আবাদি জমি তলিয়ে গেছে। গাইবান্ধায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি এখনো বিপদসীমার উপর দিয়ে বইছে। বন্যা কবলিত 4 উপজেলার 28 ইউনিয়নের 1.5 লাখের বেশি পরিবার পানিবন্দী। সিরাজগঞ্জে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত আছে। একই সাথে জেলার অন্যান্য নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নানা দুর্ভোগে দিশেহারা চৌহালি, শাহজাদপুর, বেলকুচি, সদর ও কাজীপুর উপজেলার 45টি ইউনিয়নের 2 লক্ষাধিক মানুষ। বন্যায় শুক্রবার থেকে শেরপুর, জামালপুর সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। পুরাতন ব্রহ্মপুত্রের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি প্রবেশ করে শেরপুরের চরাঞ্চলে 7 ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। রাজবাড়ী পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার 98 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়েছে পদ্মা তীরবর্তী নির্মাঞ্চল। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট ও ফসলি জমি। শরীয়তপুরের নড়িয়া পৌর এলাকা সহ বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। এছাড়া জাজিরার বিলাসপুর, কাজিয়ারচর ও ভেদরগঞ্জ উপজেলার দুলারচর, তারাবুনিয়া ও কাছিকাটার নিচু এলাকা প্লাবিত হয়েছে। নওগাঁয় সবকটি নদীর পানি কিছুটা কমেছে, তবে আত্রাই নদীর বাঁধের 6টি পয়েন্ট ও বেশ কিছু বেড়িবাঁধ ভেঙে আত্রাই, মান্দা ও রানীনগরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এসব এলাকার লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এদিকে উত্তরের জেলা লালমনিরহাট, কুড়িগ্রাম ও নীলফামারীতে পানি কমলেও দুর্ভোগ কমেনি দুর্গতদের। বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভাঙন। দুর্গত এলাকায় কর্মসংকট দেখা দিয়েছে। সিলেট, সুনামগঞ্জেও কমেছে বন্যার পানি। সুরমার পানি কিছুটা কমলেও বেড়েছে হাওরের পানি। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। সমর ইসলাম, 21 টেলিভিশন। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে হিমালয়ের পাদদেশ অঞ্চলে 4 দিনে 900 মিলিমিটার বৃষ্টি হয়। দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা হয়েছে। এ পরিস্থিতিতে আরও 2-3 দিন থাকবে। 21 জুলাই থেকে আসাম, পশ্চিমবঙ্গ ও উত্তর ভারত সহ হিমালয়ের 4 দিনে 400 মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে দেশের উত্তর, উত্তর পূর্ব এবং মধ্যাঞ্চলে একই ধরনের বন্যার আশঙ্কা রয়েছে। পানি উন্নয়ন বোর্ড সার্বক্ষণিকভাবে সকল বন্যা নিয়ন্ত্রণ বাঁধের
নজরদারি করছে। নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে হাসপাতালগুলোর প্রতি আস্থা ফেরাতে ওবায়দুল কাদেরের আহ্বান, ঈদযাত্রায় জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ। সরকারি পাটকল বন্ধের সিদ্ধান্ত সঠিক নয় বলছেন রাজনীতিকরা, পুনর্বিবেচনার দাবি। আবারও আমন্ত্রণ রাত 11টার সংবাদে। করোনার এই সংকটে হাসপাতালগুলোর পরিবেশ তৈরি করে রোগীদের আস্থা ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে ভিডিও বার্তায় ঈদযাত্রায় জনসমাগম এড়িয়ে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার আহ্বান জানান তিনি। জানেন, সংক্রমণের লাগাম টেনে ধরা যাচ্ছে না। নমুনা পরীক্ষা আক্রান্তের সংখ্যা দিন কমলে আবার পরদিন বাড়ছে। বিশেষজ্ঞগণ বলছেন আসন্ন ঈদে সমাগম এড়ানো না গেলে সংক্রমণ উচ্চমাত্রায় পৌঁছে যাবে। সরকার গণপরিবহন চলাচল অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু স্বাস্থ্যবিধি মেনে এই যাত্রায় প্রত্যেককে নিজের সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। সরকার করোনা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে সক্ষম হয়েছে বলেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চট্টগ্রাম সার্কিট হাউসে ইসলাম গ্রুপের অর্থায়নে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সামগ্রী প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, বিএনপি ঘরে বসে সমালোচনা করছে, সংকটময় এই সময় সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে না। অনুষ্ঠানে চট্টগ্রাম মেরিন সিটি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালকে কোভিড হাসপাতালে রূপান্তর এবং জেনারেল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন উদ্বোধনের পাশাপাশি কক্সবাজার জেলায় 2টি অ্যাম্বুলেন্স প্রদান করা হয়। বিরোধী দল বলেছে এরকম হচ্ছে, সেই কারণে এটি হয়। সরকার এখানে যাতে কোনো ধরনের অনিয়ম দুর্নীতি না থাকে সেজন্য সরকার রক্ষা করছে। অবশ্যই স্বাস্থ্য অধিদপ্তরের এই ব্যাপারে আরেকটু সতর্ক হওয়ার প্রয়োজন ছিল। বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেলেন ভাইস অ্যাডমিরাল মোহাম্মদ শাহিন ইকবাল। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ শাহিন ইকবালকে 25 জুলাই থেকে ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। ওই সময় থেকে তিনি 2023 সালের 24 জুলাই পর্যন্ত 3 বছরের জন্য নৌবাহিনী প্রধানের দায়িত্ব পালন করবেন। বর্তমান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন ভাইস অ্যাডমিরাল মোহাম্মদ শাহিন ইকবাল। প্রকাশনা শিল্পে করোনার ধাক্কা লেগেছে বেশ জোরে সোরেই। নতুন বই প্রকাশ বন্ধ, ছাপাখানার খটখট আওয়াজও নেই। ঘর ভাড়া ও শ্রমিক কর্মচারীদের বেতন দিতে না পেরে বন্ধের পথে অনেক প্রকাশনা সংস্থা ও ছাপাখানা। কষ্টের দিন যাচ্ছে এই শিল্পের শ্রমিক কর্মচারীদেরও। করোনাকালে প্রকাশনা শিল্পের অবস্থা জানার চেষ্টা করছেন মোহাম্মদ নুরুন নবী। বাংলা বাজার সৃজনশীল ও পাঠ্য বইয়ের পাইকারি বাজার। করোনা সংকটে বদলে গেছে এখানকার নিত্যদিনের চিত্র। লেখক, প্রকাশক, ব্যবসায়ীদের ব্যস্ততা নেই, বেচাকেনাও ধস। 30 বছর ধরে বই ব্যবসায় এত নিম্নমানের বিক্রি দেখিনি। একই চিত্র নীলক্ষেতের বইয়ের মার্কেটেও। ব্যবসায়ীরা বলছেন, অবস্থা যা দাঁড়িয়েছে তাতে দোকান টিকিয়ে রাখাই হয়ে উঠেছে দায়। যে পর্যন্ত ইউনিভার্সিটি, কলেজ এবং স্কুলগুলো না খুলবে সে পর্যন্ত আমাদের পরিস্থিতি ভালো হওয়ার সমূহ সম্ভাবনা দেখছি না। যে নতুন করে পুঁজি যা আছে সব খাইতেই আছে, কিন্তু একটা বই যে দোকানে উঠাবো ওই ক্যাপাসিটি নেই। যে খাতা দেখেন, একটা বই বিক্রি করছি মাত্র। নিউ মার্কেটের দোকানিদেরও ক্রেতার অপেক্ষায় দিনভর বসে থাকা। বই বিক্রিতে ভাটা, তাই ছাপাখানাগুলোর অবস্থাও করুণ। আরামবাগ, ফকিরাপুল, পল্টন এলাকায় কম করে হলেও 2500 প্রেস আছে। বেশিরভাগেরই চাকা ঘুরছে না। শ্রমিকদের পাওনা মেটানো দূরে থাক, ঘর ভাড়া দিতেই পারছে না প্রেস মালিকরা। ঘর ভাড়া দিতে পারতেছে না। কোনো প্রেসের 3-4 মাসের ঘর ভাড়া বেঁধে গেছে, 2 মাস 3 মাসের বেতন জমে গেছে। দিনে দিনে সংকট বাড়ছে বলে জানান সৃজনশীল বইয়ের প্রকাশকরা। প্রকাশকের সংখ্যা যদি 1000 হয়, তাহলে অন্তত 10,000 পরিবার সরাসরি বই প্রকাশকের সাথে সম্পৃক্ত। বিক্রেতারও যদি আমি এর সাথে সম্পৃক্ত করি, তাহলে কিন্তু অন্তত 20 থেকে 25,000 পরিবার এই প্রকাশনার সাথে সম্পৃক্ত আছে। এবং করোনা নিয়ে খুবই অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছি।
যার জন্য আমরা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাটাও করতে পারছি না। নতুন বই আমরা কবে থেকে ছাপা শুরু করতে পারবো সেটাও কিন্তু আমরা এখনো পরিকল্পনা করতে পারছি না। বইমেলার পর প্রকাশকদের বড় প্রকাশনার কাজগুলোই হয় মার্চ থেকে জুনের মধ্যে, এবার সব বন্ধ। আমরা মার্চ, এপ্রিল, মে, জুন এই 4 মাসের কর্মচারীর বেতন, বাড়ি ভাড়া, বিদ্যুৎ বিল এবং গত যে ঈদের যে বোনাস সেটা আমরা কর্মচারীদেরকে দিতে পারি নাই। এই অবস্থায় শিল্পটিকে টিকিয়ে রাখাই কঠিন বলে মনে করছেন মুদ্রণ শিল্প সমিতি। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। নার্সারি ব্যবসায় পুঁজি লাগে কম, পরিশ্রম ও একাগ্রতা যুক্ত হলে সাফল্য সুনিশ্চিত। তাই রাজধানীর বহু মানুষের জীবিকার অবলম্বন নার্সারি ব্যবসা। এ ব্যবসায় করোনার বিরূপ প্রভাব। এবছরের বৃক্ষমেলার আয়োজনও অনিশ্চয়তার দোলাচলে। বর্ষার সতেজ প্রকৃতিও চাঙ্গা করতে পারছে না বৃক্ষ বাণিজ্য। রাজধানীর বিভিন্ন নার্সারি ঘুরে এসে বিস্তারিত মিনালা দিবার আরেকটি রিপোর্টে। ড্রামে ড্রামে লাগানো আম গাছের সারি, থোকায় থোকায় আম, শাখা নুয়ে আছে ফল ভারে। পাশেই লেবু গাছ, সবুজ স্বপ্নের মতো পাতা আর ফলের সম্ভার। রাজধানীর নার্সারিগুলোতে কি নেই? আমলকি, বাতাবি লেবু, জামরুল, লটকন সব গাছ আছে এসব খুদে বাগানে। মৌসুমের অমোঘ তাগিদে ফল ভরা সব গাছ। বর্ষাকাল নতুন গাছ রোপণের উৎকৃষ্ট সময়। নার্সারি মালিকরা বর্ষার অপেক্ষায় থাকেন বাড়তি লাভের আশায়। তারা নার্সারি সাজান ফল, ফুল, কাঠ, ঔষধি ও শোভাবর্ধনকারী বৃক্ষরাজিতে। নার্সারি কেবল কিছু মানুষের জীবিকার অবলম্বন নয়, পরিবেশ রক্ষা, বায়ু দূষণ হ্রাস ও জীববৈচিত্র্য সংরক্ষণে বহুমাত্রিক অবদানও রাখছে। করোনা মহামারীর কালে নার্সারিগুলোতে বেচাকিনা বন্ধ, তাই জীবনের গতিও স্লথ হয়ে আছে মালিকদের। অন্য সময় যেভাবে হয়েছে, করোনা চলাকালীন একটু ব্যবসা একটু কম হয়েছে। আগে খুব বেচাকিনি আছিল, অনেক বেশি বেচছি, অনেক বেশি চলছে, আর অন কম চলে, লাভ হচ্ছে না, মানে একটু লসের দিকে আছি আমরা। নিয়ম অনুযায়ী প্রতি বছর 5 জুন থেকে জাতীয় বৃক্ষ মেলা শুরু হয়। স্বাস্থ্য ঝুঁকি থাকায় মেলার আয়োজন যৌক্তিক নয় বলে মনে করছে বন বিভাগ। কোভিড সিচুয়েশনের কারণে মেলাটা আমরা যৌক্তিক মনে করছি না করাটা। যারা গাছ ভালোবাসে তাদেরকে একটু কষ্ট করতে হবে, যে মেলা থেকে যিনি গাছটা কিনতেন উনি মেলা থেকে না কিনে ওনাকে একটু কষ্ট করে নার্সারিতে গিয়ে গাছটা সংগ্রহ করতে হবে। তবে রাজধানীর নার্সারিগুলোতে গাছে ভরা, কেউ চাইলেই সংগ্রহ করতে পারেন পছন্দের চারা গাছ। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। মুজিব শতবর্ষে গাছের চারা রোপণের মাধ্যমে জাতির জনকের কর্মময় জীবনকে স্মরণ করা যাবে বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল প্রাঙ্গণে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উপলক্ষে দেশব্যাপী বৃক্ষরোপণের এই কর্মযজ্ঞে ঢাকা বিশ্ববিদ্যালয় যুক্ত হল। আর লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দিলওয়ার হোসেন বলেন, বঙ্গবন্ধু এই হলের আবাসিক ছাত্র ছিলেন, যেখানে তার বিচরণ ছিল। আওয়ামী লীগ সেই সব স্থানকে স্মরণীয় করে রাখতে বৃক্ষরোপণের মতো আরো কর্মসূচি নেবে। বঙ্গবন্ধু যেখানে গিয়েছেন সেইখানে যদি এই গাছটা আমরা রোপণ করি, সেই ক্ষেত্রে আমরা গাছটাকে যেরকম রক্ষা করতে পারলাম, পাশাপাশি বঙ্গবন্ধুকে আমরা স্মরণ করতে পারলাম। বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবের শ্রদ্ধা জ্ঞাপনের একটি সুযোগ হলো। বঙ্গবন্ধু মুজিবের জন্ম শতবার্ষিকী উপলক্ষে যে বিভিন্ন কর্মসূচি আছে, সেই কর্মসূচির মধ্যে এটি আমাদের ক্যালেন্ডারের, এটিও আমাদের কর্মসূচির একটিতে রূপান্তরিত হলো। কারো সঙ্গে আলোচনা না করে হঠাৎ পাটকলগুলো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তটি সঠিক হয়নি বলে মন্তব্য করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। পাটকল বন্ধ নিয়ে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সেমিনারে বক্তারা বলেন, এই সিদ্ধান্তের ফলে পাটের বাজারে ধস নামবে। জসিম জুয়েলের রিপোর্ট। টানা লোকসানের মুখে গত 1 জুলাই থেকে রাষ্ট্রায়ত্ত 26টি পাটকল বন্ধের ঘোষণা দেয় সরকার। গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেওয়ার বিষয়েও আশ্বস্ত করা হয়েছে। আধুনিকায়নের পর পাটকলগুলো চালু হলে বর্তমান শ্রমিকরা অগ্রাধিকার পাবে। সরকারের শরিক ওয়ার্কার্স পার্টির এই সেমিনারে পাটকল বন্ধের সিদ্ধান্তের সমালোচনা করেন বক্তারা। তারা বলেন, এই সিদ্ধান্ত নেওয়ার আগে সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করার দরকার ছিল। আপনারা করোনা মহামারীর এই যে একটা সারা দেশে একটা সংকট, সেটার আপনারা সুযোগ নিয়েছেন। আমি বলবো যে এভাবে এত বড় সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। বলা হচ্ছে পাটের ভবিষ্যৎ নেই, অথচ পাট ছাড়া দেশের ভবিষ্যৎ যে নেই তা এক অকাট্য সত্য।
রাষ্ট্রীয় দুর্নীতি, রাষ্ট্রীয় ভুল নীতি এবং লুটপাট, তার পুরো দায়টা শ্রমজীবী মানুষের উপর চাপিয়ে দিয়ে এখন সর্বশেষ এটাকে ব্যক্তির হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পাটকল বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান অনেকেই। রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কর্মসূচি গ্রহণ করতে হবে এবং সে ব্যাপারে আমরা নিশ্চয়ই সবার সাথে আলোচনা করব। কিছু টাকা হাতে দিয়ে পেশা পরিবর্তনের যে নির্দেশ সরকার দিয়েছেন শ্রমিকদেরকে, এটা আমি অমানবিক মনে করি। বন্ধ না করে পাটকলগুলোকে কিভাবে লাভজনক করা যায় সে ব্যাপারে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানানো হয় সেমিনার থেকে। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। আইপিওর জালিয়াতি করে কিছু কোম্পানি পুঁজিবাজারের অগ্রগতি ব্যাহত করছে। নিয়ন্ত্রক সংস্থার দুর্বলতা এই সমস্যাকে আরও বাড়িয়েছে। এক অনলাইন আলোচনায় এমন মন্তব্য করেন পুঁজিবাজার বিশ্লেষক ও বিনিয়োগকারীরা। এমন পরিস্থিতিতে সুশাসন নিশ্চিত করে ভালো কোম্পানিকে বাজারে আনার তাগিদ দিয়েছেন তারা। আর বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়াতুল ইসলাম জানান, শিগগিরই পুঁজিবাজারে অটোমেশন পদ্ধতি চালু করা হচ্ছে। তৌহিদুর রহমানের রিপোর্ট। করোনায় পুঁজিবাজারের প্রভাব শীর্ষক অনলাইন আলোচনার আয়োজন করে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসসি। এতে বক্তারা অর্থনীতির উন্নয়নে পুঁজিবাজারের গুরুত্ব তুলে ধরেন। সুশাসন, স্বচ্ছতা সহ সক্ষমতার অভাবে পুঁজিবাজার কাঙ্ক্ষিত মানে পৌঁছেনি বলে উল্লেখ করেন তারা। ইনভেস্টররা স্মল হোক, বড় হোক, ছোট হোক, সবাই যারা বুঝতে পারে যে না এইবার আর একটা কনফিডেন্স যাতে রেস্টোর করা যায়, সেই জন্য এই পানিশমেন্টটা ফর রংডুয়ার্স ইজ এসেনশিয়াল। 2 মাসে প্রায় 52 না 54 বার মার্জিন রুল চেঞ্জ করা হয়েছে ইন 2 মান্থস টু কিপ দ্য স্টক ইন্ডেক্স স্টেবল। এই ইন্টারভেনশন গুলো কিন্তু কাজ করবে না, ফান্ডামেন্টাল চেঞ্জ গুলোর প্রয়োজন রয়েছে। দেশের অর্থনীতির সাথে তাল মিলিয়ে পুঁজিবাজার এগোতে পারেনি মন্তব্য করে বিনিয়োগের জন্য নীতি সহায়তার দাবি জানান ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। 25.3% প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট টু জিডিপি এবং আমাদের যেই ইনফ্রাস্ট্রাকচার নিড আছে বাংলাদেশের, সেটা কিন্তু ব্যাংকিং সেক্টরের উপর নির্ভরশীল হয়ে আমরা আগাতে পারবো না। লিস্টেড কোম্পানি ডিফারেন্স ফ্রম আনলিস্টেড কোম্পানিতে যে ইনকাম ট্যাক্স ডিফারেন্স ছিল, সেটা ওয়াজ আ মেজর ইনসেন্টিভ। সেটা কমতে কমতে এখন 10% চলে এসেছে। এটা যথেষ্ট না। ইনস্টিটিউশনাল ইনভেস্টর আনতে গেলে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন এবং অ্যাবসলিউট রেগুলেটরি ক্ল্যারিটি এবং রেগুলেটরি সার্টেইনটি এবং প্রেডিক্টেবিলিটি দরকার। দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান। আইপিওর ব্যাপারে আগের যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের যে ভুলগুলো হয়েছিল আমরা দেখতে পেয়েছি, তার মেজর ছিল হচ্ছে বিভিন্ন রকমের অ্যাকাউন্টিং রিলেটেড বিভিন্ন কাগজপত্রের, আমি বাংলা ভাষায় বলবো জালিয়াতির কারণে একটা প্রতিষ্ঠান কিছু অনিয়ম করে ফেলেছিল। তো আমরা কিন্তু সাথে সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জের সহযোগিতায় আমরা ধন্যবাদ দেব ঢাকা স্টক এক্সচেঞ্জকে যে ইমিডিয়েটলি আমরা সেটা আইনের আওতায় নিয়ে আসতে পেরেছি। শাস্তি না দিলে আসলে এই ধরনের জিনিস কমানো যাচ্ছে না। বাজার শক্তিশালী করতে গ্রিন কারখানার বিনিয়োগে বিশেষ ছাড় দেওয়া হবে বলেও জানান বিএসসির চেয়ারম্যান। অবশ্যই গ্রিনফিল্ড প্রজেক্টে আমরা গুরুত্ব দিব। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যে আবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। রিমান্ডে বেরিয়ে আসছে শাহিদের নানা অপকর্ম। রিজেন্ট জেকেজি কাণ্ডে যাদেরই নাম আসবে তাদেরকেই জিজ্ঞাসাবাদ। শনাক্ত 2 লাখ ছাড়ল, আরো 34 মৃত্যু, সুস্থতার হার 50.49। এপ্রিল থেকে সংক্রমণের 4র্থ পর্বে বাংলাদেশ, বর্তমানে আক্রান্তের চেয়ে সুস্থ বেশি, কমেছে পরীক্ষা। ভেজাল ও নকল ওষুধ বিক্রি, রাজধানীতে র্যাবের অভিযানে জেল জরিমানা। মধ্যাঞ্চলে বাড়ছে বন্যা, কমছে উত্তরে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ অন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।